আচ্ছা স্যার, শুরু করছি তাহলে। সকলকে শুভ সন্ধ্যা। হোমিও দর্পণে আজ 962তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার 14/2/2026। আজকে আমাদের আলোচ্য বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে স্যার আলোচনা করবেন। লক্ষণ মিলিয়ে ওষুধ দিলেই হবে না, হোমিওপ্যাথি এক অন্য সমীকরণ। আমরা এই আলোচনা শুনবো আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর রঘুনাথ ঘোষ স্যারের কাছে। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। তার আগে আপনারা কেউ ভিডিও ওপেন করবেন না, আনমিউট থাকবেন, এটা অনুরোধ রইল। স্যারকে আমি অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। স্যার, শুরু করুন। আজকে সঞ্চালক দীপেনকে জানাই অসীম অগাধ ভালোবাসা। হোমিও দর্পণ গ্রুপে উপস্থিত এবং আনুষঙ্গিক যে সমস্ত গ্রুপগুলো আছে বা যারাই উপস্থিত আছে, প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে আজকের মূল টপিকে চলে যাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে যে লক্ষণ মিলিয়ে ওষুধ দিলেই হোমিওপ্যাথি হবে না বা ওষুধ নির্বাচন হবে না। হোমিওপ্যাথি এক অন্য সমীকরণ। সত্যিই তো আমরা হোমিওপ্যাথিতে লক্ষণগুলোকে খোঁজার চেষ্টা করি। লক্ষণ ছাড়া আমরা চলতে পারবো না, রোগ রোগী কাউকেই চিনতে পারবো না। এটা যেমন ঠিক, কিন্তু এটাও ঠিক সেই সঙ্গে যে কোন লক্ষণগুলোর নেওয়া উচিত এবং কোনগুলোকে নেওয়া উচিত নয়। কিন্তু আমাদের বিষয়টা আজকে তা নয়, ইভ্যালুয়েশন অফ সিমটমস নয়। মানে আজকের যে বিষয়টা হলো যে হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ মেলাই, ওষুধ দিলাম, কিন্তু ওষুধের কার্যকারিতা ঠিক মতো দেখতে পাই না। অর্থাৎ ওষুধটাকে আমরা চেষ্টা করব সদৃশ্য খোঁজার। এই সদৃশ্য খুঁজতে গিয়ে তার আগে একটা কথা বলতেই হয়, হোমিওপ্যাথির বিউটি হলো আমরা যে ওষুধ যেমন ভাবেই প্রয়োগ করি না কেন, তার কিছু না কিছু লক্ষণ চলে যায়। এইখানটায় আমরা অনেকেই ভাবি বোধহয় আমাদের ওষুধে কাজ হচ্ছে বা উপশম হচ্ছে বা স্থায়ী উপশম বা আরোগ্য হচ্ছে, কিন্তু কোন সিমটমস গুলো থাকা উচিত আর উচিত না সেটা এখানে আলোচনার বিষয় না। আজকে বিষয়টা হচ্ছে শুধু ওষুধটাকে নিয়ে, ওষুধের দিকেই আমরা তাকাবো। তাহলে আমরা এই সদৃশ্য খোঁজার চেষ্টা করব। উদাহরণস্বরূপ বলা যায়, পেটের গন্ডগোলে রোগীকে আমরা হয়তো পালসেটিলা নির্বাচন করলাম কিসের ভিত্তিতে? না, পায়খানার ধরন, রং, গন্ধ ইত্যাদির উপর আমরা একটা ওষুধ নির্বাচন করলাম। এটা এখানে কার সদৃশ্য হলো? পায়খানার সদৃশ্য, অর্থাৎ রোগটার সদৃশ্য। আবার আমরা দেখেছি যে সরি, টাইফয়েডের ক্ষেত্রে হয়তো ব্রাইনিয়া, রাস্ট্রপ, এই সমস্ত ওষুধগুলো আমরা দিলাম। উদাহরণের জন্য বা ওই ডায়রিয়ার জন্য আমরা কি করলাম? অ্যালোস, পরোপাইলাম, সালফার প্রভৃতি দিই। এইখানে আমরা কি করছি? না, এই ডায়রিয়ার লক্ষণগুলোকে মিলিয়ে আমরা ওষুধ দিলাম। অর্থাৎ আমরা রোগের সদৃশ্য ওষুধ খোঁজার চেষ্টা করি বা দিলাম। কিন্তু আচ্ছা, তার আগে আর একটা কথা বলতেই হয়।
এপিডেমিকের ক্ষেত্রেও আমরা কি করি না, সেই ক্ষেত্রে কিন্তু রোগের সরি কয়েকটা রোগীর মধ্যে লক্ষণগুলো নিই, রোগের লক্ষণগুলো নিয়ে সেখানে কিন্তু একটা ওষুধ নির্বাচন করি। এই ক্ষেত্রেও কিন্তু আমরা রোগটা রোগের সদৃশ খুঁজতে চেষ্টা করছি বা ওষুধ দিয়ে থাকি। এখন এরপরে কি করি, এইটা এক ধরনের রুগীদের মানে করা হয়, আমরা করি। দ্বিতীয় প্রকার চিকিৎসকরা কি করে, দ্বিতীয় প্রকার চিকিৎসকরা ওই উদারামায়ের সাথে যোগ করে দেন গরম কাতর, নম্র, ভদ্র, শান্ত, যেটা আমরা পালসেটিলার মানসিক অবস্থা লক্ষণগুলো পাই, সেইগুলো অ্যাড করে দিলেন। এভাবে অনেকেই আমরা চিকিৎসা করি, এবং এই হচ্ছে দ্বিতীয় প্রকারের চিকিৎসা। কিন্তু এর পরও রোগী ভালো হয়নি, রোগটা আবার ঘুরে ফিরে এসছে, অথবা অন্য কোনো রূপে ফিরে এসছে। এইবারে কি করলাম আমরা না, টোটালিটি অফ সিমটম করতে গিয়ে ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি আর সমস্ত লক্ষণগুলোর তথ্যভিত্তিক সমস্ত কিছু নেওয়া হলো, নেওয়ার পরে ওষুধ দেওয়া হলো। এখানেও কিন্তু রোগ ভালো হয়নি। ইন্ডিকেটেড রেমেডি আমরা যেটা প্রয়োগ করছি সেটা কিন্তু ঠিক আছে, তবুও কেন ভালো হলো না, এটা তো আমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে। এরপরে আমরা কি করলাম না, ওই রোগী তত্ত্বের সাথে আমরা অ্যাড করলাম যে আনকমন, রেয়ার, পিকুলিয়ারের ক্ষেত্রে যেগুলো অ্যাপারিজম খুব সম্ভবত 106-এর পরে যেগুলো বলা আছে অর্গানন মেডিসিনে, সেখানে বলেছে যে এ ফিউ ইন নাম্বার বাট ভেরি ক্যারেক্টারিস্টিক সিমটম, অর্থাৎ আমরা 106-এর পরে যেমন বলা আছে সেই মতো করেও আমরা ক্যারেক্টারিস্টিক সিমটমস নিলাম। যেমন শরীরামের শ্বাসকষ্ট, শুলে আরাম হয়। আমরা কি জানি যে শ্বাসকষ্ট সাধারণত শুলে বেশি হয়, কিন্তু হরিনাম সেই ক্ষেত্রে শুলে উপশম হয়। এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সিমটম। এখানেও দেখা গেল যে টাইম টু টাইম রিলিফ হচ্ছে বটে, কিন্তু রোগী আরোগ্য হচ্ছে না। এগুলো আমরা যা যা করলাম সবই কিন্তু হ্যানিম্যানের কথা মতোই আমরা চলছি। এখানেও বুঝতে হবে যে হ্যানিম্যান নির্দেশিত সমস্ত নীতিগুলো আমরা মানছি না, অর্থাৎ তিনি অর্গানন মেডিসিনে যেভাবে আমাদেরকে বলেছেন সেই সমস্ত নীতিগুলো আমরা মানছি না। তাহলে আমরা আরেকটু আগে যাওয়ার চেষ্টা করি। সেখানে কি দেখলাম আমরা, মাইল্ড ডিসপোজিশন উইথ দি সিমটম অফ টিবি, এটা বাদ দিয়ে রোগী ভালো হয় না, আমরা প্রত্যেকেই জানি, এবং অর্গাননে এটা খুব জোরালো ভাবে বলা হয়েছে। যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের হাত হয়তো অবলম্বন, কিন্তু সেখানে মাইন্ড আই সব। তাহলে আমরা বলতেই পারি যে মাইন্ড ইজ দ্য কি টু দি ম্যান। এখন এরপরে আমরা কি করছি না, দি প্রেজেন্ট মেন্টাল স্টেট গুলোকে আমরা দেখার চেষ্টা করছি, খোঁজার চেষ্টা করছি। মানে রুগীটা কেমন আছে, কষ্টে আছে, না ভয়ে আছে, না তার মধ্যে কোনো ফিক্সড আইডিয়া ডেভেলপ করেছে, ভ্রান্ত ধারণা ডেভেলপ করেছে, সেইগুলোকে আমরা খোঁজার চেষ্টা করব। আমরা এখানে অ্যাপোলিজম নাম্বার
177, 147, 152 এই সমস্ত অ্যাপোলিজমগুলোকেও কিন্তু খেয়াল করব। এখন আমাদের কাছে প্রশ্ন, হু ইজ দ্য সি? ম্যান ইজ দ্য সি। কে অসুস্থ? না মানুষটা অসুস্থ। এত কিছুর পরেও কিন্তু রোগ ভালো হয়নি। রোগীরা একই কষ্ট নিয়ে বারবার ফিরে আসছে, অথবা অন্য কোনো কষ্ট নেই। এখানেই আমাদের বিশাল প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াতে হয়। হ্যানিম্যান এই ক্ষেত্রে দীর্ঘ 12 বছর অনুসন্ধান করেছেন। তিনি অনুসন্ধান করে মাইলম তত্ত্ব আবিষ্কার করলেন, ছোড়া, সিফিলিস ও সাইকোসিস। টোটালিটি অফ দি সিমটমস এর পর তার মাইজমেটিক অবস্থান আমাদের দেখতে বললেন। আমরা দেখলাম। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি, বাদ রোগীতে আমরা হয়তো লিজাম্পাল দিলাম বা দেয়া হলো, বা গায়ের চুলকানি জন্য আমরা রাস্তা পূজা দেয়া হলো, কিছুদিন পরে আবার ফিরে আসলো ওই কষ্ট নিয়ে। কেন এমনটা হলো? তাহলে আমাদের ভাবতে হবে যে এর পশ্চাতে নিশ্চয়ই পিছনে কোনো কারণ নিশ্চয়ই আছে। অর্থাৎ মাইজমেটিক অবস্থাটা কভার করছে না। এখানে আমরা যদি একটা জরায়ুসিস্টের উদাহরণ দিই, দেখা যাবে যদিও সিস্ট, এবারে আমরা কি করলাম, আমরা এই জরায়ুর যে সিস্ট পেলাম সেখানে কিন্তু রোগীটাকে চেনার চেষ্টা করব। কিরকম না, উদাসীনতা আছে তার মধ্যে, নির্জনে ক্রন্দন করে এবং আস্তে দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো স্রাবও তার মধ্যে পাওয়া গেল। সারা শরীরে জ্বালা, ঠান্ডায় উপশম, এবং উদরটা, পেটটা খালি খালি ভাব, অর্থাৎ উদরে এক প্রকার শূন্যতার অনুভব। এছাড়াও আমরা দেখলাম যে তার গায়ে হয়তো হয়তো কেন তার গায়ে চর্মরোগ আছে, বর্ষায় সেটা বৃদ্ধি। এখানে বুঝতে কোনো সমস্যা নেই যে ক্রনিক ডিজিজ গ্রন্থ অনুযায়ী সোরা ও সাইকোসিস দোষটা আছে, কিন্তু প্রাধান্য পাচ্ছে সাইকোসিস। অতএব এখানে কিন্তু আমাদের একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ খুঁজতে হবে। এবারে সেই অ্যান্টিসাইকোটিক ওষুধ আমরা কি দিলাম? সিপিয়া। এতক্ষণ আমরা যেগুলো দেখে এসছি সেখানে কিন্তু মাইজমেটিক অবস্থাটা অ্যাড করিনি, এখন অ্যাড করা হলো। তাহলে এখানে এখানে তো আমাদের রোগী আরোগ্য হওয়া উচিত ছিল, কিন্তু এর পরেও রোগী আরোগ্য হয়নি। অর্থাৎ মায়াজমেটিক অবস্থা বিচার করে ওষুধ দেওয়া সত্ত্বেও কিন্তু রোগী আরোগ্য হলো না। টিপিক্যাল সিপিআর রোগী মানে ইন্ডিকেটেড যে রেমেডি সেটা সিপিয়া এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ যেটা দিতে বলা হয়েছে তাও দেওয়া হলো, তবুও স্থায়ী উপশম হলো না, বা ওই যে টিউমারটা সেটা গেল না। যদিও আমরা এখানে টিউমারকে কোনো লক্ষণ হিসাবে ধরেই বাড়ি দিয়েছি, এবং তার দেয়ারই কথা, হ্যানিম্যান সেই শিক্ষাই আমাদের দিয়েছেন। আমরা এরকম গভীর ক্রিয়াকারী ওষুধ দেওয়া সত্ত্বেও এবং তার হায়ার পোটেন্সি দেওয়া সত্ত্বেও, উচ্চ শক্তি দেওয়া সত্ত্বেও কেন আমরা ব্যর্থ হলাম? হ্যানিম্যান নির্দেশিত সমস্ত নিয়ম কানুন আমরা ফলো করলাম,
সেখানেও কিন্তু রোগী আরোগ্য হলো না। যেমন আমরা দেখেছি বংশগত রোগের ক্ষেত্রে হয়তো অরামেটালিকাম, কেলিয়ার বা থুজা, এই সমস্ত অনেক সময় ওষুধ দিয়েও ব্যর্থ হই। আবার বলছি, ইন্ডিকেটেড রেমেডি কিন্তু যেটা সিলেকশন হয়েছে, যদি আমরা সঠিক ধরে নিই, এই সঠিক হওয়া সত্ত্বেও কেন কাজ হলো না। আবার আমরা অ্যান্টিসেপ্টিকের ক্ষেত্রেও হয়তো দেখবো সালফার বা আরো যে সমস্ত ওষুধগুলো আছে, রোগীর ওষুধ হলো, তবুও কিন্তু আমরা ব্যর্থ। তাহলে নিশ্চয়ই আমাদের দেহতত্ত্বে আরো গভীর তন্তুতে আঘাত হানতে হবে। সেই আঘাতটা আমরা কি দিয়ে আনবো? আমরা অ্যানিম্যানের কথা মেনেছি, অ্যান্টিমায়াজমেটিক ওষুধটা দিয়ে যথেষ্ট নয়, তাহলে এরপরে আমাদের কি করণীয়? না, বংশগত রোগে নসরের একটা বিশাল ভূমিকা আছে। এখন এই নসর ব্যবহার করলে অনেক সময় রোগীরা পুরোপুরি ভালো হতে পারে, আবার ভালো না হলেও কিছুটা আরোগ্যের দিকে আগিয়ে দেবে। পরে অন্য কোনো রেমেডি, মানে ইন্ডিকেটেড ড্রাগ যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যাবে সেই ওষুধটা কার্যকরী হচ্ছে। প্রসঙ্গক্রমে বলতেই হয়, তিনটে মায়াজামের উপরে কম বেশি নসরগুলোর কার্যকরী ভূমিকা আছে। তার কারণ যে আমাদের মধ্যে যে মানে পীড়া রোগ বীজটা নেওয়া হয় বা সেখান থেকে যে ওষুধটা প্রস্তুত হয়, সেই শরীরের দোষটাও কিন্তু শক্তিকৃত হয়ে যায়। এই জন্যে নসদ ওষুধটা সর্বদোষ নাশক বা অত্যন্ত শক্তিশালী ওষুধ হয়। এখন বর্তমান দিনে এই যে জটিলতা, আজকের আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি সফলতা আনতে চাই, তাহলে নসরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এদিকটা আমাদের খেয়াল রেখে চলতে হবে। এখন বংশগত রোগে দেখা যাচ্ছে কি, জীবনটা হয়তো পঙ্গু হয়ে গেছে, সেটা মানসিক, শারীরিক যে কোনো দিক থেকে। এই ক্ষেত্রে রোগীটা যদি পুরোপুরি ভালো নাও হয়, অন্তত তার জীবনটা যে একেবারে পঙ্গুত্ব লাভ করেছে বা দুর্বিষহ হয়ে উঠেছে, সেই ক্ষেত্রে নসর ব্যবহার করলে অনেকটা তাকে ভালোর দিকে আগিয়ে নিয়ে যাবে। এরকম ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতেই পারে, যে হয়তো কোনো ডিফর্মিটি চাইল্ডের বয়স হতো 4 বছর, কথাবার্তা বলছে না, এমনকি বসতেও পারে না, হাঁটা তো দূরের কথা। কোনো একটা ইন্ডিকেটেড রেমেডি, এই ক্ষেত্রে লাইকোপোডিয়ামের পিকচার পাওয়া যায় এবং দেওয়াও হয়, তাতে বেশ কিছুটা উন্নতি হয়। কিন্তু তারপরে সেই ওষুধে হায়ার পোটেন্সি দিয়েও আর কোনো কাজ হয় না, থেমে যায়। এই ক্ষেত্রে আবার নসদ প্রয়োগ করার
দেখা যায় আরো অনেকটা উন্নতি। এবার আমি যেটা বলবো, নসর তো তাহলে আমরা ব্যবহার করব এই জটিলতার যুগে এবং বংশগত রোগের ক্ষেত্রে। আবার এমনটাও বলছি না যে বংশগত রোগ না পেলে নসর ব্যবহার করা যাবে না, সেটাও আমি বলছি না। এবারে আমরা যেটা বলবো যে স্পিয়ার অফ অ্যাকশন, অর্থাৎ নসরে যে আমরা কখন কোথায় কি অবস্থায় কিভাবে প্রয়োগ করব, সেই অবস্থাগুলো বলার চেষ্টা করছি। এই নসর বলতে আমরা যেগুলোকে জানি, অ্যান্টিসোরিক ওষুধের ক্ষেত্রে সরিনাম, অ্যান্টিসাইকোটিক ওষুধের ক্ষেত্রে মেডোলিনাম, অ্যান্টিসিপ্লেটিক ওষুধের ক্ষেত্রে সিপিলিনাম। এছাড়াও কিন্তু আরও অনেক নসর ওষুধ আছে, যেমন টিউবারকুলাম বভিনাম, ব্যাসিলিনাম, কার্সিনোসিন, পাইলোজেন, এসেট্রা। বর্তমান দিনে বুঝতেই পারছেন কার্সিনোসিন একটা ভালো নসর, এবং এই কার্সিনোসিনকে আমরা গুরুত্ব দেব অবশ্যই, কিন্তু সেটা আসছে পরে ধাপে ধাপে। কখন আমরা এই নসর ওষুধ ব্যবহার করব, কোনো রোগীর যখন ক্লিয়ার কাট পিকচার আমরা পাবো না, বা সেকেন্ড প্রেসক্রিপশনটা আমরা বুঝতে পারছি না, এই ক্ষেত্রে কিন্তু নসরের ভূমিকা আছে ভীষণ। এবার আমরা এই যে কখন কখন করব নসর ব্যবহারটা, যদি বংশগত সাইকোসিস ও সিফিলিসের ক্ষেত্রে ইনহেরিটেড সাইকোসিস ও সিফিলিসের কথা না পাওয়া গেলেও, বা রোগী যদি গোপন করে, সেই ক্ষেত্রে বংশগত এমন কিছু রোগ আমরা দেখব যেখান থেকে কিন্তু এই নসর ওষুধগুলোকে চিনে নেওয়া সম্ভব হতে পারে। বংশগত রোগে আমরা মেডোলিনাম, সিপিলিনাম, সরিনামের কথা ভাবতেই পারি, আগেই বলে এসছি। কিন্তু আমরা যদি এই সিফিলিস রোগ রোগীর মধ্যে না পাই, বা রোগী যদি গোপন করে যায়, জানতে না পারা যায়, সেই ক্ষেত্রে এমন কিছু কিছু ডিজিজ আছে যেগুলো দেখে কিন্তু বোঝা যায় যে এই ফ্যামিলিতে বা এই বংশে সিফিলিস বা গনোরিয়া আছে। বংশগত রোগের ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো উন্মাদ, ইনস্যানিটি, আত্মহত্যা, সুইসাইড আছে। একবার একজন নয়, মানে 2-4 জন হয়তো সুইসাইড করেছে। আবার ভায়োলেন্ট ম্যানিয়া যেখানে আছে, যে ফ্যামিলিতে আছে, পায়রিয়া, সেটি, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া ইত্যাদি রোগগুলো দেখা যায়। বা ফ্যামিলি হিস্ট্রি থেকে যদি আমরা দিয়ে যাই, বা এই ফ্যামিলিতে যদি কোনো সন্তান জন্মায়, সে একটা সিফিলিটিক প্রবণতা নিয়েই জন্মালো। এই সব মানে যে ধ্বংসাত্মক রোগগুলো,
সেগুলো কিন্তু সিফিলিসকে ইন্ডিকেট করে। এছাড়া আমরা কোনো শিশুকে হয়তো দেখলাম ছোটবেলা থেকে খুব রাতে সারা রাত কান্নাকাটি করছে, দিনে ঘুমাচ্ছে, বা জিভটা ঠোঁটটা ফাটা, জিভটা ফাটা, এবং এর যে ক্ষতগুলো সেগুলো খুব গভীর ক্ষত, ডিপ। এখন এই যে ঘুমের মধ্যে এই যে সরি মানে কান্নাকাটি করছে সারা সন্ধ্যে থেকে সারা রাত্রি, এই ক্ষেত্রে যদি আমরা ওষুধ দিয়ে না থামাতে পারি, দেখা যাবে কিছুদিন পরে হয়তো ওই বাচ্চাটাদের হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে। তাহলে এই যে সিপিলিনামকে আমরা এই সময় মতো যদি ব্যবহার করতে পারি, তাহলে অনেক দুরারোগ্য রোগকেও কিন্তু আমরা আটকিয়ে দিতে পারবো। এবারে আমরা এই জায়গাটা নিশ্চয়ই সিফিলিস পেলাম এবং সিফিলিনামের কথা ভাবতে পারি। এরপর আমরা দেখেছি যে ডায়াবেটিস বা কনজেনিটাল হার্ট ডিজিজ, এই সমস্ত যে ধ্বংসাত্মক এই যে রোগগুলো, এই যে ডিস্ট্রাকশন, এখানে কিন্তু সিফিলিসকে আমরা ধরতে পারি এবং এই ক্ষেত্রে আমরা সিফিলিনাম দেওয়ার চেষ্টা করব। এখন অনেক সময় দেখা যায় যে আর্লি এজ থেকে একটা ডিস্ট্রাকশন, এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিফিলিসকে চিনতে গেলে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আর্লি এজ থেকে তার একটা ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়। এখন এটা আমরা ভাববো না যে আমি শিখে নিলাম এই ওষুধটাকে অন্যায়ভাবে বা কোনো লক্ষণ মিলল না, লক্ষণ না পাওয়া সত্ত্বেও দেয়া হলো। আমি শুধু বলতে চেয়েছি যে সিফিলিনাম, মেডোলিনাম, সরিনাম, এদের ক্ষেত্রটা অর্থাৎ কোন কোন অবস্থায় আমরা আজকে কি হচ্ছে যে সিফিলিস অর্থাৎ সেই শ্যাঙ্কারকে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রাইমারি ফর্মে আমরা দেখতে পাচ্ছি না, সেখানে আমরা সেকেন্ডারি স্টেজে বেশিরভাগটাই দেখতে পাচ্ছি। এখন আমাদের তো চেনারও একটা উপায় বের করতে হবে, বোঝারও। সেই ক্ষেত্রে কিন্তু এই বংশগত রোগগুলো থেকে এবং পেশেন্ট যে কষ্ট নিয়ে এসছে, যে রোগ নিয়ে এসছে, সেখান থেকে কিন্তু আমাদের ওষুধ চেনার চেষ্টা করতে হবে। এবারে অনেক সময় দেখা গেল যে এই যে বিশেষ করে পড়ুয়া ছেলেমেয়েরা মাঝে মধ্যে আসে, ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের পায়ের যন্ত্রণা, হাতে পায়ের যন্ত্রণা, সারা রাত পা বেঁধে রাখছে, কান্নাকাটি করছে, চিৎকার করছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা সিফিলিনামকে ভাবতে পারি। কেন না, এটা সিফিলিটিক স্টেটের একটা অবস্থা, এইটা যেন না আমরা বলি। এবারে আমরা ছোটবেলা থেকে হয়তো কোনো শিশুকে দেখলাম যে সূর্যোদয় থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত হাতে পায়ে যন্ত্রণা, দড়ি দিয়ে বেঁধে রাখছে, বা এছাড়া আরো হয়তো আমরা কয়েকটা লক্ষণ পেলাম।
সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেডোরিনামকে চিন্তা করতে পারি। তাহলে এই যে হেরিডিটারি সিফিলিস ও সাইকোসিসের যে লক্ষণগুলো, সেগুলো কিন্তু আমাদের এখান থেকে চিনে নিতে হবে। এখন অনেকে বলতেই পারি আমরা যে কই আজকে তো প্রাইমারি সেন্টার খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু এটাও তো ঠিক যে এই প্রাইমারি সেন্টারগুলো যখন সাকসেস হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখে ঘা, জিভে ঘা, এবং একটা দীর্ঘস্থায়ী ক্ষত এবং গভীর ক্ষত, বা হয়তো দেখা গেল যে মাথা থেকে চুল উঠে যাচ্ছে, চুল উঠে মাথাটা প্রায় মানে মাথায় চুল নেই বলে এমন অবস্থা, অর্থাৎ গোছা গোছা চুল উঠে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু সিকিলিটিক আমরা উম, কি একে সিকিলিটিক ধরে নেব, এবং ধরে নেব না, মানে সিকিলিটিক স্টেটেরই নেচার এটা, সেই কারণে সিপিলিনামকে আমরা ভাবতে পারি। এবারে বংশগত চর্মরোগ আমরা পাই শিশুকাল থেকে। কোনো শিশু হয়তো মানে ঘ্যান ঘ্যান করছে, সারা দিন রাত কান্নাকাটি করছে, খাই খাই করছে দিন রাত, রাতে ঘুম থেকে উঠেও মাঝরাতেও সে খেতে চায়। এখন এটা কিন্তু আমরা সোড়া পাচ্ছি, আর সোড়া তো আমরা সকলেই জানি যে সর্বক্ষেত্রেই আছে, এবং সোড়া ছাড়া অন্য কোনো মায়োজম কল্পনাই করা যায় না। এই ক্ষেত্রে বলার অর্থ হচ্ছে যে আমরা হয়তো সালফারের মতো ড্রাগকে ইন্ডিকেট করছে, সালফার দিয়েও আমরা ব্যর্থ হচ্ছি। হরিনামকে কিন্তু আমাদের ভাবা উচিত বা ভাবতে হবে। আবার আসি, এই যে তামাটে বর্ণের উদ্ভিদ দেখা যায়, এবং এগুলো হচ্ছে ডিসক্রিট, মানে একটা থেকে একটার সঙ্গে আরেকটা লেগে নেই, আলাদা আলাদা ভাবে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা সিকিলিটিক মায়োজমকে ভাব এবং সিকিলি নামের কথা ভাবতে হবে। এবারে ইনসেমনিয়া, অর্থাৎ কারণ ছাড়া যাদের ঘুম হয় না, এই ক্ষেত্রে কার্সিনোসিন একটা বড় ওষুধ, আমরা সবাই জানি। কিন্তু কারণ ছাড়া যে ঘুম হয় না, তার অন্য কোনো রোগ নেই, এবং পারিবারিক দিক থেকে বা মানসিক কোনো চাপও নেই, তবুও কেন ঘুম হচ্ছে না? এখানে বুঝতে হবে যে বংশগত সিফিলিস। এখন এইখানে বংশগত সিফিলিটিকে কথা ভেবে আমরা সিফিলিনামকে ভাবতেই পারি। এখন সিফিলিসের ইতিহাস নেই, তবুও সিফিলিনাম হতে পারে। কিরকম ক্ষেত্রে না, আর্লি ডিস্ট্রাকশন, সরি, আর্লি যখন ডিজেনারেশন ডিস্ট্রাকশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু সিফিলিনামকে আমরা মাথায় রাখবো। এখন এটা কখনোই আমরা যেন না ভাবি যে টেলিবাইকম, অরামেসালিকেমের মতো ওষুধ, যে তারা সিফিলিটিক তারা সিফিলিটিক ওষুধ হওয়া সত্ত্বেও কেন সেই ওষুধগুলোকে প্রয়োগ করব না, এটা বড় প্রশ্ন। সিফিলিটিক, আমি বারবার বলছি, বংশগত রোগের ক্ষেত্রে তখন এই রোগগুলো দেখা গেলে তখন সিফিলিটিক বা বংশে সিফিলিস দোষ আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিফিলিনাম, সেই জায়গায় দাঁড়িয়ে যদি গনোরিয়ার ইতিহাস আমরা নাও পাই,
ওই ধরনের রোগগুলো, যেমন টিউমার, আঁচিল মানে গ্রোথ যেগুলো, সেই সাথে আহ, মানে আরো যে সমস্ত, বা আর্থ্রাইটিস, এইগুলো যদি রিউমেটিক আর্থ্রাইটিস, এইগুলো যদি সাইকোসিসের মতো পিকচার দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিতে আমরা এই বংশগত রোগের বা ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা মেলোরি নামকে স্মরণ করতেই পারি। দেখা গেল পেশেন্ট হয়তো পূজার, এবং পূজাতে হয়তো কিছুটা কাজ করেছে, করে পূজার উচ্চ শক্তি বা সিপিআর উচ্চ শক্তি যে ওষুধটা ইন্ডিকেটেড ছিল তা দেয়া সত্ত্বেও কাজ হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু মেডোরি নামকে যেন না ভুলি। এই জন্যেই নসরের প্রয়োজনীয়তা। এখন অল্প বয়স থেকে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন বেশিরভাগই কথায় কথায় শোনা যাচ্ছে যে অল্প বয়সে কিডনি ড্যামেজ, রেনাল ফেলিয়ারের মতো রোগগুলো, এগুলো সোরা সাইকোসিস থেকেও হতে পারে। কিন্তু যদি আর্লি এজে হয়, আর্লি এজ, আমি বারবার কিন্তু এই কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করছি, এই আর্লি এজে যদি এই সমস্ত মানে ধ্বংসাত্মক রোগগুলো আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিফিলিসকেই চিহ্নিত করব, এবং ইন্ডিকেটেড ড্রাগ, কেলিয়ার, অরামেটালিকাম বা আর যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলো ব্যর্থ হবে, সেখানে আমরা সিপিলিনামকে দিলে সেই ওষুধে সেই ওষুধের কার্যকারিতা আমরা দেখতে পারবো, বা সেই ওষুধটা এই সিফিলিনাম দেওয়ার পরে বা অ্যান্টিসেপটিক ওষুধ সিফিলিনাম দেওয়ার পরে যদি সেই ইন্ডিকেটেড ড্রাগটা দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ওষুধটা আমরা কার্যকরী হতে দেখব। এই যে মেলাজমা, অর্থাৎ যে পুঁয়ে পা রোগ বলে সাদা মানে চলতি কথায়, ছোটবেলায় হয়েছে এবং তারপর থেকে তার চেহারাটা একেবারে শুকিয়ে যাচ্ছে, জরাজীর্ণ হয়ে যাচ্ছে, হিস্টেরিয়া আছে, হাঁপানি আছে। এই ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক হিসাবে আমরা অবশ্যই মেডোরিনামকে ভাববো বা দিতে হবে। এবারে অর্ডার অফ সাকসেশন অনুযায়ী আমরা সাইকোসিসের মধ্যে বাম দিকে, সিফিলিসের ডান দিকে, সোরা সব দিকেই দেখতে পাই। যদি এই অর্ডার অফ সাকসেশন ফলো করে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা মেডোরিনাম, সিফিলিনাম, সরিনাম এই ওষুধগুলো যেন না ভুলি। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে এর বাইরে কি আর কোনো নোসর নেই? সেগুলো কখন দেব? সেগুলো কিছু কিছু সিমটমস সেই ওষুধের মধ্যে আমরা পাবো। অর্থাৎ আমরা সরিনামকে যদি দেখি, সেখানে তার নোংরামি স্বভাব, সেখানে শীতকাতরতা, এবং এতটাই সে শীতকাতর যে গরমেও ঢাকা দিয়ে রাখতে চায়, এই সমস্ত বিষয়গুলো দেখে আমরা সরিনাম দেব না পাইরোজেন দেব, অন্যান্য দিকগুলো দেখে আমরা কিন্তু চিন্তা করতেই পারি। যেমন যদি কোনো রকম মানে আহ, বলবো ইনফেকশন জনিত কারণগুলোর থেকে থাকে,
সেখানে আমরা পাইরোজেনকে বলতে পারি। পাইরোজেনের যে পালস, এই যে অবস্থাগুলো বলা আছে, সব তো এই স্বল্প পরিসরে বলা সম্ভব নয়। এইগুলোকে কিন্তু আমাদের ভাবতে হবে। তাহলে কি হবে? এই নসলের সাহায্যে আমরা বর্তমান দিনে যে জটিল অবস্থা গুলো কাটিয়ে উঠতে পারবো। সেই জন্যে আমাদের নসলের কথাটা খুব মাথায় রেখে, আমার ক্ষেত্রে যদি বলতেই হয়, আমি প্রায় বেশিরভাগ রোগীর ক্ষেত্রে নসর কোনো না কোনো সময়, কখনো কার্সিনোসিন, কখনো সিপিলিনাম, এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। তবে এটা কখনোই কেউই ভাববেন না যে আমি এতক্ষণ সিপিলিনাম, মেলোডিনাম আর সোলিনাম এই তিনটে নিয়ে বললাম না। টিউবারকুলিনাম, বভিনাম, ব্যাসিলিনাম, কার্সিনোসিন, যে ওষুধটার কিছু কিছু লক্ষণ অন্তত পাওয়া যায়, সেই ওষুধটাকে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। এবারে শেষ করব বাংলাদেশে একটা 7 বছরের মেয়ের কথাই বলি। সে 7 বছর ধরে কষ্ট পাচ্ছে এবং জীবনের প্রায় শুরু থেকেই একটার পর একটা, এবং হোমিওপ্যাথির প্রতি মানে একেবারে ঘৃণার উদ্বেগও করে। যাই হোক, স্বামীটি খুবই বুদ্ধিমান এবং অত্যন্ত ধৈর্য সহকারে ট্রিটমেন্ট করায়, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে। তা সেই চিকিৎসক সমস্ত কিছু তার ফ্যামিলি নেওয়ার পরে, এবং তার যে কষ্ট, সারাদিন সে ঘুমাবে, সারা রাত সে কান্নাকাটি করবে, হাত পা বেঁধে রাখবে, যন্ত্রণায় আচার পাচার খাবে, বিছানার বাইরে বেরিয়ে যাবে। এইরকম অবস্থায় সিফিলিনাম তাকে দেওয়ার পরে সে আরোগ্যের দিকে এগিয়ে যায়। এবং দুঃখের একটা বিষয় থেকেই যায়, সিফিলিনাম ওই রকম অবস্থায় খুব সম্ভবত 03 প্রেসক্রিপশন হয়েছিল। তিনি তার খেয়াল খুশি মতো 5, 6, 3, 4, 5, 6, 7, 8, 10 এবং প্রত্যেকটাই 16টার করে ডোজ দিয়েছেন। এইগুলো ওষুধ সমস্ত ওষুধ সম্পর্কেই কিন্তু আমাদের বিচার্য বিষয়। তবে ওষুধ যখন আমরা ব্যবহার করব, এই দিকটা খুব সতর্কভাবে লক্ষ্য রাখবো। সকলকে আমি আমার আন্তরিক আরেকবার ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে আলোচনা বন্ধ করি। বুঝি দাও। আচ্ছা স্যার, খুব সুন্দর একটা আলোচনা আমরা উপহার পেলাম স্যারের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মূল্যবান একটা আলোচনা দেওয়ার জন্য আমাদেরকে। এরপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। আমি প্রথমেই স্বপন ভুঁড়ে স্যারকে ডেকে নিতে চাইছি। স্যার, আজকের আলোচনা কিছু যদি অ্যাড করেন স্যার। না, অ্যাড করার কিছু নেই। তবে আলোচনাটা ঠিক আমার কাছে খুব স্বচ্ছ হয়নি, মানে আমি বুঝতে পারিনি হয়তো। কারণ ওই যেমন পাগলামি থাকলে সিপিলিস, এটা কথাটা ঠিক না এরকম। কারণ যেটা আমি বলে দিচ্ছি, একটু হোল্ড করতে হবে। এইটাই বলে আমি আর কি বলা হয়েছে, সাইকোসিস ইজ মোর পোটেন্ট দ্যান সিপিলিস অ্যাজ এ কজ অফ মেন্টাল ডিজিজেস
আর মোরাল ইনস্যানিটি, এটা বলে গেছে যে অ্যালেন। তার পেজ নাম্বার হচ্ছে ভলিউম 2, 15 থেকে। পাগলামির ধরনটা দেখে তো আমায় বুঝতে হবে কোন মায়াজমেটিক কন্ডিশনটা এখানে আছে। তারপরে একটা পেশেন্টের জার্নি বুঝতে হবে। শুধু ফ্যামিলি হিস্ট্রি হবে, মানে ফ্লেয়ার আপ কন্ডিশনে তাও নয়। এমনও হতে পারে যখন সে কনসিভ করেছে সেই সময় তার মার মধ্যে যে মায়োজেমেটিক ডমিনেন্সি থাকবে সেটা নিয়ে কিন্তু সে পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেই ডমিনেন্সিটা নিয়ে। ফলে এগুলো ভাবতে হবে। উম, স্বপন, আমি একটা আর কথা কিছু কিন্তু বলবো না। বারবার বলতে চেয়েছি, সেটা হচ্ছে আর্লি এজে যদি এই সমস্ত ডিস্ট্রাকশন গুলো হয়, সেটা অবশ্যই সেটা সাইকোসিসের মধ্যেও আছে, ইনস্যানিটি সিফিলিসের মধ্যেও আছে, এখানে বলা হচ্ছে স্ট্রোকের মধ্যেও পাওয়া যায়। সাইকোটিকে সেটা নিয়ে কোনো অ্যালেন দ্বিমত নেই। বলছে। ধন্যবাদ। হুম, সেটা নিয়ে কোনো দ্বিমত আমারও। ফলে ওইভাবে হুম, হুম, হুম। ওইভাবে সাধারণত মানুষে যদি এই সমস্ত রোগগুলো দেখা যায়, সেখানে সিফিলিস আছে কিনা, এবং বারবারই একটা কথা আমি তুলে ধরতে চেয়েছি, যে আর্লি এজে যদি ডিস্ট্রাকশনটা দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিফিলিটিককেই ইন্ডিকেট করি। আচ্ছা স্যার, হয়তো স্বপনপুরে স্যারের মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আহ, আমরা এরপর স্যার যদি নেটের সমস্যা, আমি না একটু পরে ডাকছি স্যারকে। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থপ্রদীপ চৌধুরী স্যার। স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে। হ্যাঁ, আলোচনা অনেক কিছুই আছে। বিষয় হচ্ছে যে আমাদের যেমন সাকসেশন অফ অর্ডারের কথা বলেছে, এটা তো দেখতেই হবে। স্বপন যেরকম বললে জেস্টেশন পিরিয়ডে এই বিষয়গুলো রয়েছে জার্নির মধ্যে। তারপরে আমাদের যে ওই স্পেস, একটা ওষুধ যখন দেব সেইটা আমাদের ভাবতে হয়। এত সত্ত্বেও যে কথাটা একেবারেই উল্লেখিত হয়নি, সেটা হচ্ছে যে আমাদের কিছু অবস্টেকেল টু কিওর এই জায়গায় আসে, যেখানে কিন্তু আমাদের ভাবতে হয়। সেখানে বিভিন্ন ভাবে হতে পারে অবস্টেকেল টু কিওরটা। সেটা তার দৈনন্দিন জীবন যাত্রার মানের ক্ষেত্রেও হতে পারে। আবার হতে পারে যেটা সেটার আর্লি স্টেজে হয়তো কোনো একটা অ্যাকুট মায়াজমেটিক যে স্টেটটা ছিল সেইখান থেকে সেটা কিন্তু রোগী এখনো বিয়ার করছে, সেইটা হতে পারে। হতে পারে যেমন আমরা দেখি ভ্যাকসিনেশনের একটা বড় কারণ। এই জন্য টোটালিটি অফ সিমটমস এবং গ্রান্ড টোটালিটি, এই জায়গাটা তো ভুললে হবে না। সবকিছু দিয়ে অবস্টাকেল টু কিওরের কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই আধুনিক সভ্যতায় এত কিছু সত্ত্বেও অনেক রকমের প্রতিবন্ধকতা থাকে, বিশেষ করে মানসিক স্তরে। একদম বাচ্চা থেকে বুড়ো অবধি আমরা যে যুগে বাস করছি সেই যুগে কিন্তু এইটা একটা রয়েছে। সেখানে একটা অনেক সময় পলিটিক্যাল প্রেশার থাকে, অনেক সময় বিভিন্ন রকমের সামাজিক আহ, সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে। এইগুলো থেকেও কিন্তু অনেক সময় আমাদের রুগীরকে একটা কাউন্সিলিং এর যে বিষয় থাকে, তার সাথে একটা পারিবারিক কাউন্সিলিং এরও বিষয় থাকে। এইগুলো দিয়ে আমাদের কাটাতে হয়। এবং আধুনিক সভ্যতায় আমাদের দেখি সর্বত্রই একটা কিন্তু পলিউশন রয়েছে। সেখানে কিন্তু খাদ্য দূষণ, সেখানে বায়ু দূষণ, তারপরে আর একটা যেটা যেমন রেডিয়েশন, এখানেও কিন্তু আমাদের অবস্টাকেল টু কিওর হতে পারে। এই জায়গায় কিন্তু আমাদের আরো বিস্তৃতভাবে রোগীর ওই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে সেইভাবে অগ্রসর হতে হবে।
ধন্যবাদ। মানে সবকিছুই খুবই খুঁটিয়ে দেখার বিষয় রয়েছে, এবং রুগী যা বলে সেটাও সব নয়, সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সিমটমসকে ধরে ধরে জাজমেন্ট করতে হবে যে এরকম সঠিক জায়গাটা। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে মানসিক স্তরে, এই মানসিক স্তরে যে রোগীর বর্তমান অবস্থার জন্যে, রোগীর চিন্তা ভাবনা, দৈনন্দিন জীবন ধারার মধ্যে তার কি সমস্যা তৈরি করছে এবং কোনটা বেশি রোগীকে হিট করছে, এইগুলো প্রায়োরিটি বেসিসে আমাদের ধীরে ধীরে আগাতে হবে। ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে একটা ওষুধেই সবটা পর্যন্ত করে না। আমরা তো দেখি যে এখন একটা যে যুগটা চলছে সেখানে 3টে মায়াজমি একদম কম্বিনেশন করে রয়েছে, কিন্তু আমাদের যেটা ডোমিনেটিং যে মায়াজমটা রয়েছে সেইটাকে করতে হবে, এবং সেই জ্বরটা খুলে গেলে আপার হ্যান্ডে আবার যে মায়াজমটা উঠে আসবে সেই মায়াজমেটিক ট্রিটমেন্টটা করতে হবে। এই জন্যে মায়াজম সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা আমাদের থাকতে হবে, এবং রোগীর মধ্যে এই যে খুঁজে নেওয়া, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সকলকে। এটুকু বলে এখনকার মতন রাখলাম। সকলে ভালো থাকবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা সংযোজন পেলাম স্যারের কাছ থেকে। আচ্ছা, এরপর আমরা ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যার উপস্থিত আছেন, স্যার যদি কিছু বলেন। স্যার, ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার। স্যার হয়তো সম্ভবত ডিভাইসের কাছে নেই। আচ্ছা, আমি সর্বশেষ আহ ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যারের শরীর যদিও ভালো নেই, স্যার একটু কিছু যদি বলেন। স্যার, অমরনাথ চক্রবর্তী স্যার। স্যার শোনা যাচ্ছে? স্যার তো মিউট হয়ে বেরোয়নি, যাচ্ছে। কাটেনি তো, কাটেনি তো। আচ্ছা আচ্ছা, স্যার। পার্থ খুব সুন্দর জায়গাটা ধরেছে। ব্যাপার হচ্ছে যে ওই আটকে গেলেই নসরে যেতে হবে এরকম ব্যাপারটা নয় আসলে। হ্যাঁ, তবে আজকাল নসরটা অবশ্যই লাগছে খুব বেশি, এটা খুব অস্বীকার করা তো যাবে না। নসরের মধ্যে এখন সবচেয়ে বেশি লাগছে আমাদের কার্সিনোসিনকে বেশি লাগছে। কার্সিনোসিন, টিউবারকুলিনাম, মেডোনিনাম, এগুলো খুব লাগছে। কিন্তু মূল ব্যাপারটা সেখানে নয়, যে যে জায়গাটা বাদ পড়ে গেছে সেইটা একটু বলছি। যে অ্যাক্টিভ মায়াজমটা চেনার একটা উপায় আছে। সেটা হচ্ছে কি, বংশগতিতে কোন ধরনের রোগ বেশি আছে এক নাম্বার, সেই রোগের প্রকৃতিটা কেমন, সেই সাকসেশন অফ অর্ডারটা দেখতে হবে। সেটা তার বংশে কিভাবে আসছে, তার ওই একই রোগে একই কাঠামো, তার পূর্বপুরুষ বা তার নিয়ারেস্ট পূর্বপুরুষ, এইগুলো আমাকে একটু দেখতে হবে, সাকসেশন অফ অর্ডার এইগুলো দেখতে হবে। দেখতে গেলে পরে আমরা দেখতে পাবো যে কোনটা বেশি ডমিনেট করছে। এবং প্রেজেন্ট কম্পেয়ারের মধ্যে আমরা দেখতে পারি, যেটা জেন কাঞ্জিলাল জে চেন অ্যালেন যেটা বলেছেন, তার সারাদিন রাত্রের মধ্যে বিশেষ করে মেন্টাল সিমটমের মধ্যে কোন ধরনের ইমোশন গুলো তার মধ্যে অধিক প্লে করে, এইগুলো দেখতে হবে। হ্যাঁ, এইটা তার জীবনযাত্রার মধ্যে বুঝতে হবে। এবার হচ্ছে কি, তাকে কাউন্সিলিং করা খুব খুব মুশকিল। কিরকম ব্যাপার হচ্ছে যে আমাদের কোন সমাজে বাস করছে। আমার রিসেন্ট একটা কেস আছে, স্কিনের একটা ভয়ঙ্কর কেস আর কি, স্কিনের। তা ভদ্রমহিলা বহু বছর ধরে ভুগছে, বহু বড় বড় ডাক্তার দেখিয়েছে। এটা তাকে আমি কি টিয়ে করে আমি তাকে কার্সিনোসিন 01 দিয়েছি, এবং জলে গুলিয়ে কতটা দিয়েছি মনে নেই, ভুলে গেছি। তা জলে গুলে দিয়েছি না ড্রাই দিয়েছি মনে নেই আমার এই মুহূর্তে। তা কেসটা কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট।
দুর্ধর্ষ রেজাল্ট হওয়ার পর কি করলো, তাদের ধারণা হলো যে আমি কোনো স্টেরয়েড ওষুধ দিচ্ছি, নাহলে এত তাড়াতাড়ি কমলো কি করে। তাহলে তারপর সে কি করলো, আশা বন্ধ করে দিল। এবার তারপরে বিভিন্ন রকম ওষুধ খাওয়ার চেষ্টা করছে, এই গ্যাস হচ্ছে এর ওষুধ ওর ওষুধ। এই যে ব্যাপারগুলো, পেশেন্ট যখন সেলফ মেডিকেশন করার চেষ্টা করে বা ভাবনা চিন্তা করে, এই যে উচ্ছৃঙ্খল চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঢোকে, সেটাও তো একটা বাধা আরোগ্যের পথে। আরোগ্যের বাধার কথা বলেছে আমাদের পার্থ বলেছে, আমি ওখানে বেশি ঢুকছি না এই জন্য। আর এবার হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য সিমটম, এই জায়গাটা বাদ চলে গেছে। ইন্টেন্সিটি অফ দ্য সিমটম বলতে গেলে আমাকে দেখতে হবে সেটা কতটা তীব্র। কতটা তীব্র মানে কি, কতটা তার মনে প্রভাব ফেলেছে বা দেহে প্রভাব ফেলেছে, এইটা আমাকে দেখতে হবে। তীব্রতাটা যদি না মেলে, তাহলে তো আহ, ওষুধ সিলেকশন ঠিক হবে না। কারণ ব্যাপার হচ্ছে যে রোগীর মধ্যে যেরকম তীব্র আছে, ওষুধের মধ্যে সে তীব্র থাকতে হবে। আমি যেমন একটা কথা বলছি, যে এই জায়গাগুলো একটু বোঝা দরকার আছে। খুব ছোট একটা উদাহরণ দিয়ে বলছি। যেমন ধরুন, আপনি যদি অপমানজনিত কেসে যদি দেখেন ন্যাট্রামিউর আর স্টেবিসাগ্রিয়া যদি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে রুব্রিকে রেপার্টারিতে ওটা ফার্স্ট গ্রেডই আছে, দুটোই ফার্স্ট গ্রেড আছে। দুটোই কি এক? তা তো নয়। ঘটনাটা কি হয়, খুব সোজা উদাহরণ দিয়ে বলছি। ন্যাট্রামিউরের কিন্তু এই অপমানজনিত ক্ষেত্রে তার ডেভেলপমেন্টটা হবে কিন্তু খুব স্লোলি হবে, যেটা পার্থ উল্লেখ করেছে। কিন্তু স্ট্যাবিসাইডের ক্ষেত্রে কি হবে, দ্রুত হবে। এবং ন্যাট্রামিউর পেশেন্টরা চেপে রাখার চেষ্টা করবে, এটা একটা ব্যাপার আছে। আর স্ট্যাবিসাইডের পেশেন্ট কিন্তু তা নয়, সে সুযোগ পেলে তাকে ছাড়বে না, চুপ করে থাকবে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো থাকছে, এই যে ওই সিচুয়েশনটা, যে সিচুয়েশনে তার ডিজিজটা তৈরি হলো, আমি একটা ওষুধ যখন দেবো, যখন সেইটা যখন তৈরি হলো, যখন তখন তার ইন্টেন্সিটিটা কার আছে। কারণ আমাদের মধ্যে বিভিন্ন ধরনের এক্সাইটিং কজ আমাদের মনে বা শরীরের মধ্যে প্রভাব বিস্তার করছে। তো এই যে এক্সাইটিং কজগুলো যে করছে, সেই এক্সাইটিং কজটা ধরে ধরে তো আমরা ওষুধ দিই বটে, কিন্তু কথা হচ্ছে যে কোন এক্সাইটিং কজের কোনটা ইন্টেন্সিটি বেশি। আমি ইন্টেন্সিটি সিমটম ইন্টেন্সিটির মধ্যে সীমাবদ্ধ রইলাম না, এটাও আমাকে দেখতে হবে। কারণ ব্যাপার হচ্ছে যে আমাকে সবসময় ওই ডমিনেন্ট ময়াজমের কথাটা যেটা বললো আমাদের পার্থ, ডমিনেন্ট মানে বুঝবো কি করে, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী প্রকট, সিমটমটা যেটা খুব জোরালো আর কি, ধীরে আর কি, খুব জোরদার, সেটা থেকে আমাকে বুঝতে হবে। ফলে আমাদের এইটা একটা লাইফস্টাইলের কথাটাও বলেছে। লাইফস্টাইলে আজকাল সত্যি করে কি, লাইফস্টাইল এত গন্ডগোল যে মানে তাকে করা খুব মুশকিল। আমি যেমন আজকে একটা পেশেন্টের কথা বলছি, তাকে আমি বকাই দিলাম। তা পেশেন্টটা হচ্ছে তার মেনোপজাল ইয়ে চলছে, পিরিয়ডটা চলছে, প্রচন্ড তার ব্লিডিং হয়। ব্লিডিং হলে মারাত্মক ব্লিডিং, মানে উঠতে পারে না সে। আমাকে আজকে বলছে, আপনি গ্যাসের যদি ওষুধ না দেন তাহলে আমি গ্যাসের ওষুধ খেয়ে নেবো। ও গ্যাসের জন্য আগে তো ওষুধ খেত। তো এই যে পেশেন্টটাকে যে ওষুধটা তাকে দেওয়া হয়েছে, আমি তাকে বললাম, আপনি যদি খেতে পারেন তাহলে আমার কাছে আসা বন্ধ করতে হবে। বুঝলি ডাক্তারবাবু, আপনি এরকম কড়া কথা বলে ফেলেন, আমি কেন বলবো না? আপনি তো বললেন যে আপনার পিরিয়ডটা আগে তো প্রচন্ড ব্লিডিং হতো, আপনি কাজকর্ম করতে হতো, শুয়ে থাকতে পারতেন, ব্লিডিংটা এখন অনেক নর্মাল এসে গেছে। এত বড় একটা রেজাল্ট হওয়ার পর শুধু আপনি ওই গ্যাসটা বাড়ছে বলে আপনি গ্যাসটা খাওয়া কন্ট্রোল করতে পারবেন না, নিয়ম কানুন করতে পারবে না, নিয়ম কানুন মেনে চললে যতটা ততটুকু করতে হবে, আগে ছিল তো ওটা তো ফেরত আসবে, তো ওটা চাপা দিচ্ছেন, ফেরত আসবে না। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে কি, যে রোগী আরোগ্যের করতে গেলে আমাদের কিন্তু কাউন্সিলিংটাও খুব খুব শক্ত হাতে করতে হবে প্রয়োজন হলে পরে, কখনো নরম কখনো শক্ত। এই অনেক ফ্যাক্টর লুকিয়ে আছে। ফলে কেন একটা রোগী আরোগ্য হচ্ছে না বা আরোগ্যের কাছে পৌঁছচ্ছে না, এইটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে। ফলে ওই ফ্যাক্টরগুলো বুঝে আমাদের এগোতে হবে। এখানে রসোর্সের প্রতি আলাদা করে প্রেম প্রীতির ব্যাপারটা নয়, স্টেটটা কোথায় আছে এইগুলো তো বুঝতে হবে। স্টেট যেমন ধরুন আমরা ক্যালকিরিয়া কাপ আমরা দিচ্ছি,
ক্যালকিরিয়া আমরা দিচ্ছি। ক্যালকিরিয়া দেওয়ার পর একটা বিশেষ স্টেজে আছে, যখন টিউবারকুলার স্টেটটা আমরা বেশি দেখি, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, আমি কিন্তু ক্যালকিরিয়া অনেক সিমটম থাকা সত্ত্বেও টিউবারকুলিনাম দিচ্ছি, সুন্দর রেজাল্ট আসছে। আপনারা প্রত্যেকেই জানেন বিখ্যাত আমাদের একটা প্রেসক্রিপশন বাড়িপুর নর্থ ইউনিটের, সেটা হচ্ছে যে ন্যাট্রামিউরের সেখানে যে আপনি বেস্টটা যখন দেখছেন তখনও কিন্তু আমি মেডুইনাম দিচ্ছি। মেডুইনামে কিন্তু সেরকম মারাত্মক সিমটম ওখানে নাও থাকতে পারে। তাহলে এই যে কোন জায়গায় কি কম্বিনেশনে কিভাবে সেটা পারমুটেশন কম্বিনেশন হচ্ছে, এই ফ্যাক্টরগুলো তো দেখতে হবে, এগুলো না দেখলে তো হবে না। ফলে একটা ওষুধ আরোগ্য হবে কি হবে না, কার্যকরী হবে কি হবে না, কার্যকরী হলো না কেন, সেগুলো জাজমেন্ট করা খুব সহজ বিষয় না। এগুলো বুঝে নিয়ে তারপর আমাদের এগোতে হবে। আর ডিজিজ স্টেটটা তো আমরা বলছি, এই যে যেমন আমি কথাটা বললাম কিভাবে আমি নসরটা দিচ্ছি, আমরা তো দেবো, দেবো না তা তো না, কিন্তু নসরটার প্রতি আলাদা প্রেম প্রীতির ব্যাপারটা নয়। আর্লি স্টেজ হলে পরে যে যে কথাটা, যেটা স্বপনও আপত্তি করেছে, আর্লি স্টেজে হ্যাঁ ওটা একটা ফ্যাক্টর, আর্লি স্টেজে তো একটা অবশ্যই ফ্যাক্টর, কিন্তু যদি আর্লি স্টেজে যদি তার না হয়, লেটার স্টেজে যদি কোনো একটা এক্সাইটিং কজের মাধ্যমে তার যদি ডেভেলপ করে সিমটম, সেক্ষেত্রে আমরা দেবো না, কেন দেবো না? এখন ব্যাপার হচ্ছে যে আমরা সিমটমটা কোন স্টেজে ডেভেলপ করছে, কোন কোন তার লাইফ জার্নিটা আমরা দেখবো। এই লাইফ জার্নিটা তো ছোটবেলায় তো নাও থাকতে পারে। ফলে ব্যাপার হচ্ছে যে এটা আমাদের বুঝিয়ে আমাদের এগোতে হবে এবং খোলা মনে এগোতে হবে, কোনো জায়গায় ফিক্সড হলে হবে না। মাথায় রাখতে হবে যে সিমটম গুলোকে অ্যানালাইসিস করে সেখানে মায়াজমেটিক অ্যানালাইসিসটা খুব জরুরি। মায়াজমেটিক ইভ্যালুয়েশন না করতে পারে অধিকাংশ ক্ষেত্রে প্যালিয়েশন সাপ্রেশন। এবং মায়াজমেটিক ইভ্যালুয়েশনের মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি ডেপথ, এতে ইন্টেন্সিটির কথাটা বললাম। মায়াজমের ডেপথ যদি আমরা কভার না করে তাহলেও হাওয়া দিয়ে চলে যাবে। তার মানে বুঝতে পারছেন যে ফেলিওর হওয়ার হাজার একটা পথ রয়ে গেছে আমাদের হোমিওপ্যাথিতে। ওই জন্য আমি বলি না, ফেলিওর হওয়াটাই হোমিওপ্যাথিতে স্বাভাবিক, সাকসেস হওয়াটা অস্বাভাবিক। ফলে আমাদের সদা সতর্কভাবে এগিয়ে যেতে হবে। এবং আমি রঘুকেও খুব আন্তরিক প্রীতি জানাই, কারণ ব্যাপারে যে একটা খুব ভালো জিনিস তুলেছে এটা। আর সত্যি কথা বলতে কি, কারো পক্ষে এই বিষয়টা নিয়ে কমপ্লিট বলা সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে। এবং এইটাকে নিয়ে যদি আমাকে কদিন বলতে বলা হয়, আমি এক একটাকে নিয়ে আমি বলতে পারবো অনেক দিন ধরে। সেটা তো লাভ নেই, সেটা করলে হবে না। আমাদের যেটা হোমিওপ্যাথি দর্পণের মূল উদ্দেশ্য কি, আপনাকে চিন্তা করানো। আমরা চিন্তা যদি আপনাকে করাতে পারি, আমরা রাস্তা খুঁজে নেব। এবং স্বপনকেও আমি খুব শুভেচ্ছা জানাই যে ও খুব একটা ভালো জায়গায় ধরেছে। তো সবচেয়ে ভালো অ্যাড করেছে আমাদের পার্থ। আমি আপাতত এইটুকু করলাম, যেটা ফাঁক থেকে গেছে বলে মনে হয়েছে এইটুকু করলাম, করে আমি শেষ করলাম। আর হ্যানিম্যানকে ধন্যবাদ যে আমার কাশিটা এর মধ্যে আসেনি। শুভরাত্রি। স্যারকে ধন্যবাদ। আচ্ছা রঘুনাথ স্যার, আহ, হ্যাঁ প্রশ্ন আমরা নেব। স্যারকে আমি বলছি, স্যার যদি কিছু বলার থাকে বলুন স্যার। রঘুনাথ ঘোষ স্যার, তারপর আমরা প্রশ্নটা নেব। আচ্ছা স্যার মিউট হয়ে আছেন। একটা প্রশ্ন আছে। হ্যাঁ শ্যামল ব্যানার্জি স্যার, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্ন নয়, আমি আলোচনাটা শুনলাম। এবং এটা আমাদের হ্যানিম্যান যেটা আগে বলে গেছেন যে আমাদের সংস্কার মুক্ত পর্যবেক্ষক হতে হবে। কাজে ওই নোসোটের দিকে যদি আমি বেশি ঝুলে যাই বা বেশি পক্ষপাতিত্ব করি, তাহলে মনে হয় আমার প্রেসক্রিপশনে ভুল হবে। আসলে যে সিকের চিকিৎসা আমাদের হোমিওপ্যাথি, এবং এই আমাদের এই বিশুদ্ধ হোমিওপ্যাথিক প্ল্যাটফর্ম বলেই বলছি এখানে, যে আমাদের সার্বিকভাবে যে প্রেসক্রিপশন করতে হয়, তো কাজে বংশ থেকে শুরু করে তার শারীরিক মানসিক সমস্ত লক্ষণ এবং তার পরিবেশ, তার জীবনশৈলী, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখেই আমাদের প্রেসক্রিপশন। যেমন লাইকোপোডিয়ামেও তো অনেক সুন্দর অনেকগুলো কেস আরোগ্য হয়। কাজেই আগে যদি আমি মনে করি যে আগে থেকেই ধরে রাখি যে নোসোট আসবে, তাহলেও কিন্তু আমরা পক্ষপাতিত্ব হয়ে যাবে এবং এখানে আমাদের প্রেসক্রিপশন ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কাজেই কোনো দিকেই পক্ষপাতিত্ব করা যাবে না, যথাযথ প্রেসক্রিপশন করতে হবে এবং খুব চিন্তা ভাবনা করে সমস্ত দিক
বিবেচনা করে তবে আমাদের একটা সার্বিক প্রেসক্রিপশন হয়, যেটা খুবই কষ্টকর ব্যাপার। হয়তো একবারে করাও যায় না, কয়েকবার রুগীর সঙ্গে কথা বলে তবে সেটা সাব্যস্ত করা যায়। আচ্ছা, এটুকুই আমি যেটুকু বুঝেছি এটুকুই বললাম। আচ্ছা স্যার। দেখলেন আজকে সবাই ভালো বলছে, শ্যামল বাবুও তো অসাধারণ বললো, কেউ কম যাচ্ছে না দেখছি, যে যেমন পাচ্ছে দারুণ দারুণ বলছে। হ্যাঁ স্যার, খুব সুন্দর একটা সবাই এটা তো আজকে স্যার, সবাই ভালো বলেছে। এটা তো স্যার আপনারই শিক্ষার ফল। হ্যাঁ, ওইভাবে বলবেন না, যে এটা অ্যানিমেলের শিক্ষা, আমার শিক্ষা না। সংযোজনগুলো আমি একটু বলে দিবেন? হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, সংযোজনগুলো খুবই ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু আমি একটা কথা প্রথম থেকেই বলে গেছি, যে ওষুধগুলো কিভাবে, মানে আমরা যখন ব্যর্থ হচ্ছি এই ব্যর্থতাগুলো, তারপরে প্রথম ধাপে আমরা কে কি করছি, প্রথম চিকিৎসকরা, এক ধাপের চিকিৎসকরা, দ্বিতীয় ধাপের চিকিৎসকরা কি করছে, তারপরে আমরা মায়াজম অ্যান্টিমায়াজমেটিক ওষুধ দিলাম, সেখানেও যদি ব্যর্থ হই, তারপরে আমরা কি করব। ওই জন্য মায়াজমের কথাটা, এই সরি, আপনার নসলের কথাটা বেশি এসছে। আর আমি যেটা বলতে চেয়েছিলাম, যে আমরা যখন প্রেজেন্ট সিমটমসগুলোকে বুঝতে পারছি না কোন ওষুধটাকে দেয়া হবে, সেই জায়গা থেকে যে এমন কিছু বংশগত রোগ আমরা পাবো যেগুলো থেকে সিফিলিটিসকে চেনা যায়, যেগুলো দেখে সাইকোটিক মায়াজমের কোনগুলো, সেগুলোকে চেনা যায়, সেই ক্ষেত্রে ওই ওষুধগুলো ব্যবহার করতে বলেছি। আমার বক্তব্যটা একটু প্রথম থেকে যদি খেয়াল রাখা হয়, আমি কিন্তু ধাপে ধাপে বলে গেছি যে এই পর্যন্ত করা যায়, তারপরে যখন ব্যর্থ হই তারপরে কি করব, তারপরে কি করব। অ্যান্টিমায়াজমেটিক ওষুধ দিয়েও, ফ্লুজা, সালফার, এই সমস্ত ওষুধগুলো দিয়েও যখন আমরা ব্যর্থ হচ্ছি, তখনই কিন্তু নসরের প্রশ্নটা এসছে। তাহলে আমি পক্ষপাতিত্ব, মানে পক্ষপাত দোষে দুষ্ট যে নুসর ব্যবহারে, এইটা ঠিক মানে করতে চাইনি, হয়তো হয়ে যেতে পারে। আর বিষয়টা তো তুলে ধরা অল্প সময়ের মধ্যে, সত্যিকারের কথা অমরদা বললেন যেটা, খুবই কঠিন, কারণ একটা বিশাল আলোচনা জায়গা এটা। তবে ভালো লেগেছে, সবাই সুন্দরভাবে সংযোজন করে দিয়েছেন আপনারা, ধন্যবাদ সকলকে। আর আমাদের শ্যামলদা তো যা বললেন অতুলনীয়। না, কথা হচ্ছে যে একজন ব্যাটসম্যান যখন ব্যাট করে তখন একটা বোলারের হাত থেকে কি বল বেরিয়ে আসবে, গুগলি না ফাস্ট বল না তার অন্যরকম, আগে তো থেকে অনুমান করা যাবে না। বলটা না, বেরোলে তখন তাকে সেইভাবে খেলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবং সেই আগে থাকতে বলগুলো যদি আমরা মাথায় একটু অনুমান করে রাখি যে নসুরটা না হলেই চলবে না, তাহলেও কিন্তু প্রেসক্রিপশন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটাও থাকবে। কিন্তু দাদা, আমি প্রথম থেকে কিন্তু বলে গেছি যে পালসেটিলা দেয়া হলো, সেখানে শুধু ডিজিজ সিমটমস গুলো নেওয়া হয়েছে, সেখানে আমরা ব্যর্থ হলাম। তারপরে কি হলো, মাইন্ড সিমটমস নেওয়া হলো, ক্যারেক্টারিস্টিক সিমটমস নেওয়া হলো, সেখানেও আমরা ফেল করলাম। তারপরে আমরা কি করলাম, অ্যান্টিমায়াজমেটিক ওষুধ বাঁচলাম। যদি এইখানেও আমরা ব্যর্থ হই, তখন নসরের প্রশ্ন আসছে। দেখ, ধন্যবাদ। যদি ভুল বলি সেটাও দেখবেন, আপনারা দেখেছেন, দেখবেন আগামী আলোচনায়। এটুকুই আশা আচ্ছা, রইল। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আর প্রশ্ন আমরা নিতে চাইছি না, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আমরা আলোচনা এখানে শেষ করতে চাইছি। স্যারের অনুমতি নিয়ে আজকের আলোচনা শেষ করতে চাইছি। শুভরাত্রি জানিয়ে সকলকে আমিও বিদায় নেব। শেষ করো লিপে।
আচ্ছা স্যার, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের দর্পণের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা দর্পণে এক হবো, আমরা মেসেজে জানিয়ে দেবো। ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি জানিয়ে